গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায় সপ্তদশ ও অষ্টাদশ শতকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। তো প্রথমেই এই অধ্যায় পড়তে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে সাম্রাজ্যবাদ কি। সাম্রাজ্যবাদ হচ্ছে কোনো শক্তিশালী রাষ্ট্র যখন কোনো দুর্বল রাষ্ট্রের ওপর তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে তখন সেই শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠে সাম্রাজ্যবাদী ক্ষমতাবান। তো এই শক্তিশালী রাষ্ট্রের কতগুলো বিষয়ে শক্তিধর হতে হয়, তবেই সে কিন্তু দুর্বল রাষ্ট্রগুলির উপর তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এই শক্তিগুলো হলো, এক হচ্ছে সামরিক শক্তি, দুই হলো অর্থ সম্পদ, আর তিন হলো প্রযুক্তিগত শক্তি। তো সামরিক শক্তি এবং অর্থ সম্পদের শক্তি কিন্তু অনেক দেশেরই ছিল, কিন্তু প্রযুক্তিগত শক্তি কিন্তু অনেক দেশের ছিল না, খুব কম সংখ্যক দেশেরই ছিল। তো আমরা পড়ছি সপ্তদশ এবং অষ্টাদশ শতক, এই সময়টাতে প্রযুক্তিগত উন্নতি ঘটিয়েছিল ইউরোপের কয়েকটি দেশ, এবং এই শক্তিধর দেশগুলোই তার শক্তিকে প্রয়োগ করবার প্রচেষ্টায় নামল এবং কতগুলো দুর্বল দেশকে দখল করবার প্রচেষ্টায় অগ্রসর হল। তো এই প্রযুক্তিগত উন্নতি ঘটানোর পেছনে শক্তিশালী দেশগুলো যে সহায়তা পেয়েছিল সেটা হলো এই নবজাগরণ, অর্থাৎ রেনেসাঁ এই শক্তিশালী দেশগুলোকে তার প্রযুক্তির বিকাশ ঘটাতে সাহায্য করেছে। রেনেসাঁ হচ্ছে বা নবজাগরণ এই ইউরোপের পঞ্চদশ ষোড়শ শতকে প্রথম ইটালিতে হয়েছিল, পঞ্চদশ শতকে, এবং পরে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সেটা ছড়িয়ে পড়েছিল। এই রেনেসাঁর মূল কথা হচ্ছে মানুষের যুক্তিবাদী চিন্তা চেতনার জাগরণ, মানুষের মনের মধ্যে যুক্তিবাদের প্রসার, এবং মানুষ কোনো ঘটনাকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যাচাই করে নেবার যে প্রচেষ্টা, সেটা এই রেনেসাঁর পরে কিন্তু সে লাভ করতে পেরেছিল। এবং এই যুক্তিবাদী চিন্তা ভাবনাই কিন্তু তৎকালীন যুগে বিজ্ঞানের প্রসারে সাহায্য করেছিল, কারণ বিজ্ঞান মানেই হচ্ছে কোনো ঘটনার পেছনে কারণ অনুসন্ধান করবার যে প্রয়াস, সেখান থেকে বিজ্ঞানের উন্নতি হয়। এবং এই কারণ অনুসন্ধান বা যুক্তিবাদী চিন্তা চেতনার সম্প্রসারণ ঘটিয়েছিল নবজাগরণ, এবং সেখান থেকে প্রযুক্তি অনেক বেশি উন্নতি হয়ে উঠেছিল ইউরোপে যে সমস্ত দেশগুলো নবজাগরণের চেতনায় উদ্ভাসিত হয়েছিল তারাই কিন্তু প্রযুক্তির জাগরণ ঘটাতে পেরেছিল। 3 নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদের সূচনা। সাম্রাজ্যবাদের সূচনা কারা করছে? এই তিনটে শক্তিতে শক্তিশালী রাষ্ট্রগুলো এই দুর্বল রাষ্ট্রগুলোর উপর সাম্রাজ্যবাদের সূচনা ঘটাচ্ছে। প্রথমে এরা কি করছে? দেশ আবিষ্কার করছে, নতুন নতুন দেশ আবিষ্কার করছে, এবং এই দেশ আবিষ্কার করবার জন্য কিসের প্রয়োজন হচ্ছে? প্রযুক্তির প্রয়োজন, অর্থাৎ উন্নত মানের জাহাজ, দিক নির্ণয় যন্ত্র এবং আরো নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে তারা কিন্তু দেশ আবিষ্কারের নেশায় মাতে। এবং দেশ যখন আবিষ্কার করতে তারা সক্ষম হলো, তখন কি করছে? এই দেশগুলোর সাথে তারা বাণিজ্য ঘটাতে চেষ্টা করছে, কারণ শুধুমাত্র দেশ আবিষ্কার করলেই তো হবে না, সেখান থেকে তো তাদের অর্থ উপার্জন করতে হবে, এবং এই অর্থ উপার্জনের প্রধান রাস্তা হলো বাণিজ্য। এবং বাণিজ্য করে তারা কি করছে? অনেক অনেক বেশি মুনাফা অর্জন করছে, অর্থাৎ লাভবান হতে সচেষ্ট হচ্ছে। তো আমরা একটা কথা বললাম যে দুর্বল রাষ্ট্র কথাটা আমরা বললাম। দুর্বল রাষ্ট্র মানে কিন্তু সে এই তিনটে শক্তিতে দুর্বল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই শক্তিশালী রাষ্ট্রগুলি সেই দুর্বল রাষ্ট্রের উপর তাদের ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে যে দুর্বল রাষ্ট্র প্রাকৃতিক শক্তিতে ভরপুর। তাদের সামরিক শক্তিতে সে উন্নত না হতে পারে, তার প্রযুক্তি না থাকতে পারে,
কিন্তু তার কিন্তু প্রভূত প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এই প্রাকৃতিক সম্পদই কিন্তু শক্তিশালী রাষ্ট্রগুলি দুর্বল রাষ্ট্রের প্রতি আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলোই আহরণ করে এই শক্তিশালী রাষ্ট্রগুলো মুনাফা অর্জন করছে। 4 হচ্ছে উপনিবেশ প্রতিষ্ঠা। তাহলে উপনিবেশ প্রতিষ্ঠা কি করছে? এই শক্তিশালী রাষ্ট্রগুলো নতুন দেশগুলো থেকে তাদের সম্পদ সংগ্রহ করছে, বাণিজ্য করে তার মুনাফা অর্জন করছে এবং নতুন দেশগুলোর রাজনৈতিক ক্ষমতা দখল করবার চেষ্টা করছে। অর্থাৎ যখন দেখছে যে শক্তিশালী দেশগুলো যখন দেখছে যে নতুন দেশগুলো থেকে তার সম্পদ সংগ্রহ হয়ে গেল এবং সে প্রচুর মুনাফা অর্জন করল, কিন্তু তার লোভ কিন্তু এখানে থেমে থাকলো না। শক্তিশালী দেশগুলো ভাবলো যে এই দেশগুলোর, এই দুর্বল দেশগুলোর তো অনেক সম্পদ রয়েছে, সমস্ত সম্পদ তাকে গ্রহণ করতে হবে। এই সমস্ত সম্পদ গ্রহণ করবার জন্য সমস্ত দেশটাকে অধিকার করার প্রয়োজন এবং সমস্ত দেশটাকে অধিকার করবার জন্য কিসের দরকার? রাজনৈতিক ক্ষমতা দখল করবার দরকার হয়ে পড়ে। এবার আমরা দেখব যে এই শক্তিশালী রাষ্ট্র বলতে কোন কোন দেশকে আমরা বোঝাচ্ছি। পর্তুগাল, এই পর্তুগাল প্রথমে আসবে পর্তুগালের নাম। পর্তুগাল ইউরোপের একটি দেশ এবং দেশ আবিষ্কারের নেশায় প্রথম মেতেছিল এই পর্তুগাল। একে একে স্পেন, ফ্রান্স, ব্রিটেন, ইটালি, জার্মানি এবং অনেক পরে রাশিয়াও এসেছিল। এরা সবাই এই উপনিবেশ দখলের লড়াইতে অবতীর্ণ হলো। আর কোথায় উপনিবেশ স্থাপন করছে, কোন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠা করছে? উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া মহাদেশ। এই যে 5টা মহাদেশে কিছু ছোট ছোট দেশগুলো, কিছু দুর্বল দেশের উপর এরা কিন্তু তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করছে। পর্তুগাল, পর্তুগাল এখানে আমরা একটু ম্যাপটা দেখে নিই। এই হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা, এশিয়া, এই যে হলুদ অংশটা এশিয়া, এই যে অস্ট্রেলিয়া। এই পাঁচটা মহাদেশের উপর উপনিবেশ প্রতিষ্ঠা করছে কারা? এই ইউরোপ। এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশ হচ্ছে ইউরোপ। ইউরোপের মাত্র 6 থেকে 7খানা দেশ, তারা এই এতগুলো দেশের উপর তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করছে। আর ইউরোপ মহাদেশের দেশ, শক্তিশালী দেশগুলো এই মহাদেশগুলোর উপর তাদের উপনিবেশ প্রতিষ্ঠা করছে। পর্তুগাল সে প্রতিষ্ঠা করছে অ্যাঙ্গোরা এবং মোজাম্বিক, আফ্রিকা মহাদেশের এই দুটো দেশের উপর। আফ্রিকা মহাদেশের অ্যাঙ্গোরা এবং মোজাম্বিক দেশের উপর পর্তুগাল তার উপনিবেশ প্রতিষ্ঠা করছে। স্পেন প্রতিষ্ঠা করছে রিও ডি ওরো ও জিব্রাল্টার প্রণালীর বিপরীত দিকে কিছু স্থানে তার উপনিবেশ প্রতিষ্ঠা করছে। ফ্রান্স প্রতিষ্ঠা করছে তিউনিসিয়া, মরক্কো, সেনেগাল, কঙ্গো, কম্বোডিয়া, আলজেরিয়া এবং ভারতের কয়েকটি স্থানে। এর বেশিরভাগটাই ফ্রান্স, আফ্রিকা মহাদেশের দেশগুলোর উপর তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। এবার এলো ব্রিটেন। ব্রিটেন কিন্তু অনেক বেশি উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, অনেক পরে এসছে। দেখো পর্তুগাল, স্পেন, ফ্রান্স এদের পরে এসছে, কিন্তু ব্রিটেন উপনিবেশ প্রতিষ্ঠার লড়াইতে মঞ্চে অবতীর্ণ হয়েছে, কিন্তু অনেক বেশি সংখ্যক সে তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছে। মিশর, সুদান, ট্রান্সভাল, অরেঞ্জ রিভার কলোনি, গোল্ড কোস্ট, নাইজেরিয়া। এরপরে হচ্ছে ভারতের সংলগ্ন কিছু অংশ, কিছু দেশ, যেমন ভারতবর্ষতে উপনিবেশ স্থাপন করেছিল সবাই খুব ভালোভাবে জানি। নেপাল, ব্রহ্মদেশ, আফগানিস্তান এবং সিংহলে তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া, মালয়, ইন্দোচীন, শ্যাম দেশ, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ এবং হাওয়াই দ্বীপপুঞ্জে তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল। ব্রিটেনের সম্পর্কে একটা ঐতিহাসিক গল্প প্রচলিত আছে। শোনা যায় যে 1576 খ্রিস্টাব্দে মার্টিন ফ্রোগ্রিসা বলে একজন নাবিক, তার এই নাবিকের নেতৃত্বে কিছু নাবিক কানাডার একটি দ্বীপে হঠাৎ করে তারা এসে উপস্থিত হয়েছিল, অর্থাৎ পথ হারিয়ে কানাডার দ্বীপে উপস্থিত হয়েছিল এবং সেখানে তারা আটকে পড়েছিল। ইতিমধ্যে সেখান দিয়ে, সমুদ্র দিয়ে স্পেনের একটি জাহাজ, বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল এবং
সেই বাণিজ্যিক জাহাজ এই মার্টিন ফ্রোবিশার নেতৃত্বে নাবিকগণ, ইংল্যান্ডের নাবিকগণ লুণ্ঠন করে স্পেনের জাহাজটা। এবং জাহাজ লুণ্ঠনে তারা এগুলো পায়: তুলো, রেশম, চিনি, তামাক, কফি এবং নীল মানে উদ্ভিদজাত রঞ্জক দ্রব্য, এগুলো তারা পায়। এবং পাওয়ার পর তাদের মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো তাদের বাণিজ্যিক উপাদান হিসেবে আমদানি করা ভীষণভাবে প্রয়োজন, এবং এগুলো যদি তারা আমদানি করতে পারে তাহলে কিন্তু তারা বাণিজ্যিকভাবে ভীষণভাবে মুনাফা অর্জন করতে পারে। এবং সেইখান থেকেই তাদের মনে হয়েছিল ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশের যে দেশগুলো আছে সেগুলোতে এই কাঁচামালগুলো খুব সহজলভ্য, এবং সেই কারণে তারা এই ভারতীয় উপমহাদেশের বা এশিয়া মহাদেশের দেশগুলোতে এসে তারা তাদের উপনিবেশ স্থাপনের একটা প্রচেষ্টা শুরু করে এবং উপনিবেশ স্থাপনও করে। আমেরিকায় ইউএস এর পূর্ব উপকূলে ব্রিটেন 13টি উপনিবেশ স্থাপন করেছিল, এবং এই স্থাপনের পথিকৃৎ ছিলেন হ্যামফ্রে গিলবার্ট। আমেরিকার পূর্ব উপকূলে 13টি উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটেনের নাবিকরা। একে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ, আমেরিকার ত্রয়োদশ উপনিবেশ। যদিও 1783 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই 13টি উপনিবেশ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। তো এবার আমরা ব্রিটেনের পরে আসবো ইতালি। ইতালি স্থাপন করেছিল তার উপনিবেশ ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, ট্রিপলি এবং সাইরেনিকা। জার্মানি স্থাপন করেছিল টোগোল্যান্ড, ক্যামেরুন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিছু দেশের ওপর জার্মানি তার উপনিবেশ স্থাপন করেছিল। জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি ছিলেন এই সময়তে, অর্থাৎ যখন জার্মানি তার উপনিবেশ স্থাপন করছিল সেই সময়তে এই উপনিবেশ দখলের লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছিলেন এই কাইজার দ্বিতীয় উইলিয়াম। এবং কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েলথ পলিটিক এই নীতির দ্বারা তিনি তার উপনিবেশ দখলের লড়াইতে শ্রেষ্ঠত্ব অর্জন করবার প্রচেষ্টা শুরু করেছিলেন। অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, স্পেন এদেরকে টপকিয়ে তিনি আরো বেশি উপনিবেশ দখল করবেন, এটা তার কিন্তু ওয়েলথ পলিটিক নীতির অন্যতম নীতি ছিল। এবং সেই কারণে এই নীতির বশবর্তী হয়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে উপনিবেশ দখলের জন্য সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। এবং এখান থেকেই পরবর্তীকালে কিন্তু উপনিবেশ দখলের লড়াইতে যে শুরু হয়েছিল কাইজার দ্বিতীয় উইলিয়ামের নেতৃত্বে, এখান থেকেই কিন্তু ধীরে ধীরে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তো আমরা দেখলাম যে এই যে উপনিবেশ দখল করছে ইউরোপীয় দেশগুলো, এখান থেকেই কিন্তু সাম্রাজ্যবাদ বলো, উপনিবেশ প্রতিষ্ঠার লড়াই বলো, সবকিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে মানুষের লোভের বশবর্তী হয়ে। মানুষ এই যে উপনিবেশ প্রতিষ্ঠা করছে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো, এবং তার অন্তিম পরিণতি কিন্তু ঘটছে প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগোবো এবং এর পরবর্তী পর্যায়ে আমরা পড়ব হচ্ছে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ফলাফল। এই চারটা তোমরা লিখে নেবে, না হলে এতগুলো দেশ কোথায় কোন দেশ তার উপনিবেশ প্রতিষ্ঠা করেছে এগুলো কিন্তু এক কথায় মনে রাখা সম্ভব হবে না। এর থেকে অনেক শর্ট কোশ্চেন হতে পারে এবং ব্রড কোশ্চেন তো আছেই। তো শর্ট কোশ্চেন কিন্তু অনেক আছে এবং তার জন্য চার্টের খুব প্রয়োজন। তোমরা চার্টটা অবশ্যই খাতায় লিখে নেবে। ধন্যবাদ।